Hey guys, Assalamu alaikum. আমি আলিফ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে আমি আরও একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যে ভিডিওটা রিয়াকশন করব, মৃত্যুর পরে ভাইরাল 10 জন বীর যারা কিনা মৃত্যুর আগে খুব বেশি একটা জনপ্রিয় ছিল না, কিন্তু মৃত্যুবরণ করার পরে তারা সকলের কাছে খুবই জনপ্রিয় এবং অনেক বেশি ভাইরাল হয়েছে। সো চলুন দেখি কারা সেই 10 জন বীর যারা কিনা মৃত্যুর পরে ভাইরাল হয়েছে। তারা মৃত্যুর আগেও অত বেশি মানুষের কাছে পরিচিত ছিল না, কিন্তু মৃত্যুবরণ করা বা তাদের যে ঘটনাগুলো এগুলো মানুষের কাছে এত জনপ্রিয়তা লাভ করেছে, তারা মৃত্যুর পরেই অমর হয়ে আছে। চলুন দেখি সেই 10 জন বীর কারা। এই ভিডিও আজকে আমি রিয়াকশন করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর একটি কথা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। স্টার্ট। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। বিড়ালের মতো ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে। কোনো লাভ নাই। আমার হাতি দরকার, আমি চাই আমার ছেলে যেন হাতির মতো। বাংলাদেশের ইতিহাসে এমন কিছু ব্যক্তিরা রয়েছে যারা মারা গিয়েও আমাদের মধ্যে অমর হয়ে থাকবে। তাদের শরীর মারা গিয়েছে ঠিকই, কিন্তু তাদের আদর্শ এবং ভালোবাসা আমাদের মধ্যে জীবিত থাকবে। বাংলাদেশের মানুষ কোনোদিনও তাদেরকে ভুলতে পারবে না। বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে তাদেরকে মনে রাখবে। কিন্তু প্রশ্নটি হচ্ছে এই 10 জন কারা এবং তারা আসলে কি করেছিল যে তারা মারা গিয়েও আমাদের মধ্যে অমর থাকবে। তো ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নাম্বার সো চলুন ভিডিওটি শুরু করি। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এক, দেলার হোসেন সাইদি। তিনি ছিলেন একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত, প্রভাবশালী বক্তা, একজন রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন রাজাকার বাহিনীর সঙ্গে দিলওয়ার হোসেন সাইদি আমার ব্যক্তিগত খুবই পছন্দের একজন মানুষ। যুক্ত থেকে পাকিস্তানি সেনাবাহিনীকে সাহায্য সহযোগিতা ও মানবতা বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততা থাকার অভিযোগে 2013 সালে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী কেউ যদি এক মাওলানা দিলওয়ার হোসেন সাইদি মারা গিয়েছিলেন, কিন্তু মারা দেওয়ার পরে তার যে বক্তৃতাগুলো ছিল, বিশেষ বিশেষ কিছু বক্তৃতার ক্লিপগুলো, সেগুলো খুবই ভাইরাল হয়েছিল এবং সকলের কাছে অনেক জনপ্রিয়তা লাভ করেছিল। তিনি অনেক আগে থেকেই জনপ্রিয়, কিন্তু তারপরও মৃত্যুর পরে তার জনপ্রিয়তা যেন আরো দ্বিগুণ বেড়ে গেছে। টুকরা সুতা বা তার চেয়েও ক্ষুদ্র কোনো জিনিস খেয়ানত করে, তবে কিয়ামতের দিন খেয়ানতের বোঝা মাথায় করে তাকে উঠতে হবে। মাননীয় স্পিকার, আল্লাহ রসুল যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তা সত্যিকার অর্থে ছিল জনকল্যাণমূলক সরকার। তিনি 1996 জাতীয় সাধারণ নির্বাচনে প্রথমবার এবং 2001 সালের সাধারণ নির্বাচনে দ্বিতীয়বার তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়। 2023 সালের 14 আগস্ট কারাবন্দী অবস্থায় তার মৃত্যু হয়। তবে দেলার হোসেন সাইদির মৃত্যুকে ঘিরে অনেক বিতর্ক রয়েছে। দিলওয়ার হোসেন সাইদি হুজুর যখন মৃত্যুবরণ করেন, তার জানাজা কিন্তু পুরো বিশ্বের বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজা পড়া হয়। এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয় না, তিনি একজন বিশেষ কিছু, যার কারণে এটাই সম্ভব হয়েছে। অনেকে অভিযোগ করে থাকে তাকে তৎকালীন সরকার শেখ হাসিনা পরিকল্পিতভাবে হত্যা করেছে। কারা কারা সাইদিকে পছন্দ করেন কমেন্টে জানান। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাক। ওনার এই কথাটা যেভাবে ভাইরাল হয়েছে সকলের কাছে, যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো একদিন বাঁচতে চাই। আর কোনো লাভ নাই, সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই। নাম্বার 2, ওসমান হাদি। বাংলাদেশের একজন সাহসী যোদ্ধা। ওসমান হাদি ভাই কিন্তু রিসেন্টলি তিনি কিন্তু মারা গেছেন এই 2025 সালের একদম শেষের দিকে। হচ্ছে ওসমান হাদি। শরীফ ওসমান হাদি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে। ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে। এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা, তার সচিবরা, তার পুলিশরা, তার পান্ডারা সব রয়ে গেছে। আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে, কোনো সংস্কার করা হয় নাই। তারা বারবার স্যাবোটেজ করবে। ওসমান হাদি ভাই কিন্তু ইনসাফের পক্ষে কথা বলেছে। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। তিনি ইনসাফ কায়েম করতে চেয়েছিলেন এই পুরো বাংলাদেশে।
চেষ্টা করছে, এই রাষ্ট্রকে, এই সরকারকে ফেল করানোর চেষ্টা করছে। এর পাশাপাশি তিনি ছিলেন ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা। মূলত তার স্পষ্ট ভাষা ও ভারত বিরোধী অবস্থানের কারণে তিনি বাংলাদেশে একজন সাহসী নেতা হিসেবে পরিচিত ছিলেন। বরং বিএনপির প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো, যেই বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে, তার শহীদ জিয়ার ছবিটা সামনে আইনে বলতে হবে যে এই বাকশালী সংবিধান তো জিয়াউর রহমানই ছুঁড়ে মারছিল। বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে, বেশি প্রেমের বিএনপি। ওসমান হাদি ভাইয়ের কথাগুলো কিন্তু একদম স্পষ্ট এবং ডাইরেক্ট ছিল, মানে অনেক স্পষ্ট ভাষী ছিল। তিনি কাউকে দিয়ে ভয় পাননি। যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামোফোবিক জায়গা থেকে বাংলাদেশের মুসলমান, বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশে জাতীয়তাবাদ তৈরি করলেন, এখন একটা নতুন বিএনপি গজাচ্ছে, কেউ চেষ্টা করতেছে পুরো বিএনপিটাকে একটা ইসলামোফোবিক বিএনপি করা। এছাড়া তিনি আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে শুক্রবার নির্বাচনী প্রচারণায় বের হলে মোটরসাইকেলে করে আসা দুজন অজ্ঞাত ব্যক্তি তাকে হত্যা করে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকবশত তিনি সিঙ্গাপুর থেকে আর বেঁচে ফিরে আসতে পারেননি। দেশে ফিরেছেন কফিনের বন্দি লাশ হিসেবে। আমার এক বড় ভাই টকশোতে বললেন, তুমি থাক, ওনারা মুরব্বী মানুষ, তুমি যদি 2 শব্দ কম বলো তোমার জীবন পড়ে আছে, কিছু হবে না। আল্লাহর কাছে দোয়া করে যেন হাদি ভাইকে আল্লাহ জান্নাত নসিব করেন। ওনাদেরকে 2 শব্দ কম বলতে বলতে ওনারা এমনই হয়েছে, ওনারা মাইনেই নিতে পারে না যে এই বাচ্চারা না থাকলে ওনারা যে এখনো জেলে থাকতো অথবা বাড়ি বাড়ি পালাইতো, এইটা ওনাদের ভুলেই গেছে 1 বছরে। তো সেই বাচ্চার গালিগালাজরে আপনার এত খারাপ লাগে? তার মৃত্যুতে বাংলাদেশ হারালো এক সাহসী কণ্ঠ। এটাই প্রমাণ করলো ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন বাঁচে না, তাদেরকে খারাপ মানুষ বাঁচতে দেয় না। হাদি ভাই সবসময় আমাদের মাঝে বেঁচে থাকবেন। হাদি ভাইয়ের জন্য কমেন্টে একটা লাভ রিয়াক্ট তো দেওয়াই যায়। কেউ একটা মিডিয়া কেন বলতেছে না উনি? হাদি ভাই কিন্তু পরবর্তী প্রজন্মকে দেখিয়ে দিয়ে গেছে যে তারা কিভাবে দেশ গঠন করবে, কিভাবে দেশ পরিচালনা করবে, তাদের কথার ধরন কিভাবে পরিচালনা করা যাবে, সেটার কিন্তু একটা দিক নির্দেশনার মতো তিনি কিন্তু দিয়ে গেছেন। 1971-এর মহান মুক্তিযুদ্ধের পর 72 থেকে 75 বাংলাদেশে যেই পরিমাণ মব সন্ত্রাস হয়েছে, যেই পরিমাণ কেওয়াস হয়েছে, ইতিহাসে তা আর হয় নাই। তার সাথে জড়িত ছিল কারা? এই যে মুজিব বাহিনীর গুন্ডারা। নাম্বার 3, আবরার ফাহাদ। আওয়ামী লীগপন্থী ছাত্রলীগের হাতে নির্মমভাবে হত্যা হয়েছে আবরার ফাহাদ। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মী তাকে পিটিয়ে হত্যা করে। এই নৃশংস ঘটনার পর আবরার ফাহাদের বাবা 29 জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া শেষে 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং এখনও 3 জন আসামি পলাতক রয়েছে। আবরার ফাহাদ ভাইয়ের যখন ঘটনাটা ঘটে তখন কিন্তু পুরো বাংলাদেশ একদম উত্তাল হয়েছিল যে তৎকালীন ছাত্রলীগ তারা যেভাবে তাকে হত্যা করেছিল, এইটার ঘটনাটা পুরো বাংলাদেশকে একদম নাড়িয়ে দিয়েছিল। আবরার ফাহাদের অপরাধ ছিল তিনি সত্য কথা বলতেন, ভারতের বিরুদ্ধে কথা বলতো এবং ফেসবুকে রাজনৈতিক লেখালেখি করতেন। মত প্রকাশের এই স্বাধীনতার কারণে তাকে প্রাণ দিতে হয়েছে। এটি পুরো জাতিকে গভীরভাবে নাড়া দেয়। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের ফাঁসি ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে বলা হয় ভবিষ্যতে এমন নৃশংস হত্যাকাণ্ড এড়াতেই দেয়া হয়েছে সর্বোচ্চ শাস্তি। সাজায় সন্তুষ্ট আবরারের পরিবার ও রাষ্ট্রপক্ষ। নাম্বার 4, আবু সাইদ। যে কয়েকজন মানুষকে বাংলাদেশের জনগণ কোনোদিনও ভুলতে পারবে না তাদের মধ্যে থাকবে আরেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। বৈষম্য আবু সাইদ ভাই 2024 সালের যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে তার কিন্তু প্রথম দিকে তিনি কিন্তু হত্যা হয়েছেন, তাকে কিন্তু হত্যা করা হয়েছে। তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনীরা হত্যা করেছে তাকে। বিরোধী ছাত্র আন্দোলনে তিনি শহীদ হয়েছেন। দেশের জন্য তিনি তার নিজের জীবনটাকে উৎসর্গ করলেন। পুরো বাংলাদেশের মানুষ এটা দেখেছে। পুলিশের গুলির সামনে তার বুকে বুলেট নিয়ে শেষ পর্যন্ত এই পৃথিবীর মায়া ত্যাগ করলেন। তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। আন্দোলন চলাকালীন 16 জুলাই পুলিশের গুলিতে তিনি শহীদ হন। আবু সাইদ ছিলেন এই আন্দোলনের প্রথম শহীদ, যার আত্মত্যাগ আন্দোলনকে নতুন মোড় দেয়। তিনি বেগম রোকেয়া আবু সাইদ ভাই হত্যার পরে কিন্তু 24-এর যে কোটা আন্দোলন সেটা কিন্তু কোটা আন্দোলন থেকে তিনি সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। যখন আবু সাইদ ভাইকে হত্যা করা হয়
তিনি কিন্তু ভয় পায়নি, পুলিশের গুলির সামনে তার বুক পেতে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার এই আত্মত্যাগের ঋণ জাতি কখনোই ভুলবে না। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এএসআই আমির হোসেন সহ 4 জনকে। নাম্বার 5 মীর মুগ্ধ, তিনিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক শহীদ। আন্দোলনের সময় তিনি ডেকে ডেকে শিক্ষার্থীদের পানি। মীর মুগ্ধ ভাই কিন্তু 2024 সালে যখন আন্দোলন হচ্ছিল, কোঠা বিরোধী আন্দোলন, সেই সময় কিন্তু সেই আন্দোলনের ভেতরেই তিনি কিন্তু সকলের কাছে পানি দিচ্ছিলেন, সবাইকে বলতেছিলেন পানি লাগবে, পানি, আমার কাছে পানি আছে, নিয়ে যাও, পানি লাগবে। সো তাকে কিন্তু পুলিশের গুলিতে তিনি কিন্তু হত্যা হয়েছেন, তিনি কিন্তু নিহত হয়েছেন পুলিশের গুলিতে। বিস্কিট বিতরণ করছিল, সেই মুহূর্তে হঠাৎ করে একটি বুলেট লাগে তার মাথায়। মুহূর্তের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন, রক্তে ভেসে যায় পুরো স্থান, আর সেখানেই তিনি শহীদ হয়ে যান। মীর মুগ্ধ ছিলেন বাংলাদেশের একজন স্বনামধন্য ফ্রিল্যান্সার এবং একই সঙ্গে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তার মানবিকতা এবং আত্মত্যাগ তাকে চিরস্মরণীয় করে রেখেছে। নাম্বার 6 সাইফুল ইসলাম আলিফ, তিনি ছিলেন বাংলাদেশের একজন আইনজীবী। 2024 সালের 26শে নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে একটি ব্যাপক বিক্ষোভ হয়। পরবর্তী সহিংসতায় চিন্ময় দাসের অনুসারী এবং ইসকন সমর্থকদের হামলায় তিনি নিহত হন। প্রকাশ্যে রাস্তায় নির্মমভাবে তাকে হত্যা করা হয়। পুরো জাতি এই ভিডিও দেখেছে। একজন আইনজীবী হওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে তার এই হত্যার বিচার আজও বাংলার মাটিতে সম্পূর্ণ হয়নি। এখন বুঝতে পারছেন বাংলাদেশের বিচার ব্যবস্থা কোন পর্যায়ে গিয়েছে। নাম্বার 7 তোফাজ্জল হোসেন, 2024 সালের 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল চুরির অভিযোগে। এই তোফাজ্জল হক ভাইয়ের যে ঘটনাটা, এটা খুবই দুঃখজনক ছিল। তাকে যেভাবে আপ্যায়ন করে খাওয়ানো হয়েছে এবং খাওয়ানোর পরে তাকে কিন্তু হত্যা করা হয়েছে, এটা খুবই দুঃখজনক ছিল। তোফাজ্জলকে আটক করা হয়। পরবর্তীতে কিছু শিক্ষার্থীর নির্মম মারধরে তিনি গুরুতর আহত হন। এরপর এক পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তাকে ভাত খাওয়ানো হয়েছিল এবং তারপর আবারও মারধর করা হয়। তোফাজ্জল হোসেন ছিলেন একজন আওয়ামী লীগ অনুসারী এবং ছাত্রলীগের কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের হলে এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন হত্যার ঘটনায় ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক শাহ মোহাম্মদ। কাউকে হত্যা করা বা মেরে ফেলা হলে শুধু সে মারা যায় না, তার সাথে তার পরিবার, ফ্যামিলি, তার ছেলে সন্তানরা, সবার কিন্তু একটা ভবিষ্যৎ খুব ভালো হয় না, মানে অন্ধকার হয়ে যায় তাদের জন্য। মাসুম সহ 15 জনকে আসামি করে মামলা করেছে তোফাজ্জলের পরিবার। নাম্বার 8 শিবলি সাদিক হৃদয়, চট্টগ্রামের রাউজান থানার কলেজ ছাত্র হৃদয়কে হত্যা করে তারই পাহাড়ি এলাকার 5 বন্ধু। এক বন্ধুর সঙ্গে সামান্য কথা কাটাকাটি ও পূর্বের ক্ষোভ থেকে পরিকল্পিতভাবে তাকে পাহাড়ে ঘুরতে যাওয়ার প্রলোভন দেখানো হয়। পাহাড়ে নিয়ে গিয়ে হৃদয়কে নির্মমভাবে হত্যা করা হয়। এমনকি তাকে হত্যা করার পর তার মাংস রান্না করে খেয়ে ফেলে তার পাহাড়ি বন্ধুরা। আর এই খবরটি, এই ঘটনাটা যে ঘটেছিল, এটা কিন্তু মানে পুরো বাংলাদেশে একদম অস্থিতিশীল একদম অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল। যে বন্ধু হয়ে তার বন্ধুকে কিন্তু খুন করেছে, শুধু খুন করেই সে থেমে থাকেনি, তার মাংসগুলো আলাদা করে সেগুলো করে আবার রান্না করে খেয়েছে। এটা খুবই দুঃখজনক, খুবই নির্মম হত্যা ছিল। তখন পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্ক এবং মন্তব্য ছড়িয়ে পড়ে। অনেকেই তখন মন্তব্য করেছিলেন, হাড্ডি কখনো গোস্ত হয় না আর উপজাতি কখনো বন্ধু হয় না। এই হত্যাকাণ্ডটি আজ পর্যন্ত বাংলাদেশের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড হিসেবে মানুষের মধ্যে গেঁথে রয়েছে। 14 দিন পর কলেজ ছাত্রের খণ্ডিত মরদেহ মিলেছে রাউজান রাঙামাটি সীমান্তের দুর্গম পাহাড়ে। হত্যার পর মাংস কেটে আলাদা করে ফেলেছিল তারা। নাম্বার 9 মেজর সিনহা, 2020 সালের 31শে জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ রোড সড়কে শ্যামলাপুর তলাশি চৌকিতে পুলিশের গুলিতে তিনি নিহত হন। ঘটনাস্থলে বাহাছাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক লিয়াকত আলী তাকে প্রায় 4টি গুলি করে। পরে তার মৃত্যু নিশ্চিত করতে তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস আরও 2টি গুলি চালায়। তদন্ত
তদন্তে উঠে আসে মেজর সিনহা ওসি প্রদীপ কুমার দাসের একাধিক কুকর্ম সম্পর্কে জেনে গিয়েছিলেন। এসব তথ্য প্রকাশ পেলে নিজের পেশাগত জীবন ও ক্ষমতার অপব্যবহার ফাঁস হয়ে যেতে পারে, এই আশঙ্কা থেকে পরিকল্পিতভাবে মেজর সিনহাকে হত্যা করা হয়। অনেকদিন পরে আদালত এই মেজর সিনহা হত্যাকাণ্ডটাও একদম দুঃখজনক ছিল এবং তাকে কিন্তু পরিকল্পনা মাফিক তাকে হত্যা করা হয়েছিল। তিনি একজন সৎ, যোগ্য একজন কিন্তু সেনা কর্মকর্তা ছিলেন। হত্যাকাণ্ডের দায়ে লিয়াকত আলী এবং ওসি প্রদীপ কুমারকে মৃত্যুদণ্ড প্রদান করে। বন্ধুরা, শুধুমাত্র এই কয়েকজন নয়, বাংলাদেশের ইতিহাসে আরো অনেক বীর রয়েছে যারা যুগে যুগে বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। আপনাদের মতে কে কে এই তালিকা থেকে বাদ গেছে তাদের নাম কমেন্টে জানান। আমরা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমরা রিয়াকশন ভিডিওটা দেখলাম এবং যে 10 জন ব্যক্তির কথা বলেছেন তারা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং অন্যতম বীর সন্তান ছিল, যাদেরকে কিন্তু হত্যা না করে হলে বাংলাদেশে আরও আমরা নতুন বাংলাদেশ দেখতে পেতাম। তাদেরকে হত্যা করা হয়েছে। তারা ছিল বাংলাদেশের বীর, বাংলাদেশের শক্তি। তারা এই বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। তারা এই বাংলাদেশকে দেখিয়ে দিয়ে গিয়েছে যে কিভাবে বাংলাদেশকে গঠন করতে হবে, কোন পথে যেতে হবে। সো আমরা যাদেরকে দেখেছি তারা খুবই সৎ এবং একজন বীর ছিলেন। সো ভিডিওটা ভালোই হয়েছে যে 10 জনকে দেখাইছেন। তারা কিন্তু মৃত্যুর পরে এখনও আমাদের মাঝে অমর হয়ে আছেন। তাদের দেখানো পথেই এই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরেকটি কথা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।